ভেলোর হাউস। ক্যামেলিয়া ফুলের সুবাসে গার্ডেন এরিয়া সুবাসিত হয়ে আছে। ইভিনিং ক্লক জানান দিচ্ছে সন্ধ্যা হওয়ার। দরজা ঠেলে প্রবেশ করে রিও। হলরুম পেরিয়ে ভেতরে প্রবেশ করতে মিস্টার লর্ডকে দেখে কিছুটা অবাক হলো। সচরাচর তাকে এই হাউসে দেখা যায় না। ছোট থেকে একাই থেকেছে রিও, মেয়েদের হাতেই বড় হয়েছে। শুধু মাঝে মাঝে এসে সাক্ষাৎ দিয়ে যায় মিস্টার হুড অর্থাৎ রিওর পাপা। রিওর ভ্রু খানিকটা কুঁচকে এলো অসময়ে মানুষটাকে দেখে। সত্যি বলতে তার দেখা মানেই রিওর মনে একটা পুরনো ক্ষত আবারও টাটকা হয়ে ওঠা। রিও কিছুটা তাচ্ছিল্য করে বলে উঠল, আশ্চর্য, ভেলোর হাউসে আজ মানুষ আছে। আমি ভেবেছিলাম বাসাটা হয়তো আজও খালি থাকবে। মিস্টার হুড একটু অপ্রস্তুত হয়ে পড়েন। হাসার চেষ্টা করলেন সামান্য, বলে উঠল, তোমার সাথে দেখা করতে এসেছি, মাই সন। মাই সন? বাকুটা হাস্যকর না মিস্টার লর্ড? দেখো রিও, আমি চেষ্টা বাকিটুকু বলার পূর্বেই রিও থামিয়ে দেয় তাকে। কিছুটা উচ্চস্বরেই বলে ওঠে, না প্লিজ, চেষ্টার শব্দটা আপনার মুখে মানায় না। চেষ্টা করে কেউ সন্তানকে বছর পর বছর একা ফিরে যায় না। থেমে যায় রিও। ভেতরকার কষ্টগুলো ঢোক গিলে দূর করার চেষ্টা করে। এই মানুষটা আসলেই তার ক্ষতগুলো তাজা হয়ে ওঠে। শৈশবের একাকিত্বে বেড়ে ওঠার কষ্টগুলো আঁকড়ে ধরতে চায় পুনরায়। এবার সরাসরি তাকায় সামনে থাকা বাবা নামক মানুষটার দিকে। বিন্দু মাত্র অনুশোচনা নেই সামনে থাকা মানুষটা। রিও পুনরায় তাচ্ছিল্য করে বলে উঠল, আজ কি মনে করে এখানে এসেছেন মিস্টার হুড? অসুস্থতার সময়টায় যখন একজন মানুষকে প্রয়োজন ছিল তখন তো আসেননি। আজ আপনার মতলবটা কি জানতে পারি? মিস্টার হুড রেগে যান। ছেলেটা ছোট থেকেই বেয়াদবের মতো আচরণ করে তার সাথে। এই ছেলেকে তার পছন্দ না, শুধুমাত্র নিজের ছেলে বলে দায়বদ্ধতা থেকে খোঁজ নিতে আসে। তবে রিওর এমন বিহেভিয়ারে রেগেই বলে উঠল, মুখ সামলে কথা বলো রিও, আমি তোমার ড্যাড, ভুলে যাচ্ছ? আপনার নাম ড্যাড হিসেবে শুধু বার্থ সার্টিফিকেট আছে, জীবনও নয়। সো নিজেকে আমার ড্যাড হিসেবে পরিচয় দিতে আসবেন না প্লিজ। নিজের মোমের মতোই হয়েছ, হ্যাঁ, বেপরোয়া উচ্ছৃঙ্খল ছেলে। রিও সিঁড়ির দিকে এগিয়ে যায়। পেছনে ফিরে তাকানোর ইচ্ছে হলো না আর। মমের সাথে তুলনা দিচ্ছে তার, অথচ মমের চেহারাটুকু তার মনে নেই। ছোট থাকলে মম ড্যাড আলাদা হয়ে যায়, যার পছন্দের মানুষ চুজ করে আলাদা হয়ে গেছে। রিওর কথা হয়তো কারো মনেই নেই, তবে মিস্টার হুড বছরে একবার হলেও আসে, ব্যাস এটুকুই। দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে গিয়ে ডোর লক করে দেয় রিও। বাইরে থেকে এসে গোসল করে শুয়ে পড়ল সন্ধ্যা। শরীরটা ক্লান্ত লাগছে বেশ। হুট করে নাকে এসে লাগে সুগন্ধি পারফিউমের তীক্ষ্ণ ঘ্রাণ। অ্যাশলি কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। তার রুম মেটদের মধ্যে সবচেয়ে সুন্দরী অ্যাশলি, তাও তার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই, তবে একটু চুপচাপ স্বভাবের। সন্ধ্যার সাথে আবার ভাব বেশি। সন্ধ্যাকে তাকিয়ে থাকতে দেখে অ্যাশলি একটু হাসি দেয়, জিজ্ঞেস করে, আমার সাথে যাবেই না? কোথায় যাচ্ছ তুমি? কিছুটা লাজুক হাসি ফুটে ওঠে অ্যাশলির ওষ্ঠকোণে। নিচু স্বরে বলে ওঠে, এডের সাথে ডেটে যাচ্ছি, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। কোনো দরকার নেই। লাভবার্ডদের মাঝে গিয়ে কি করব? আরেকদিন না হয় যাব তোমার সাথে। হেসে বলে ওঠে সন্ধ্যা। এরই মাঝে শুনতে পায় লরেটার তাচ্ছিল্য কণ্ঠস্বর। একে কেন নিয়ে যাবে অ্যাশ? ওকে দেখে না আবার তোমার বয়ফ্রেন্ড তোমাকেই ছেড়ে চলে যায়। বিষণ্ণতায় ছেয়ে যায় সন্ধ্যার মন। সে এতটাই কুৎসিত যে সে গেলে একটা মানুষ চলে যাবে। বুকে পাথর চেপে সত্যটাকে মেনে নেয় সন্ধ্যা। হ্যাঁ, সে কুৎসিতই তো। এত মানুষ না হলে কি এমনি এমনি তাচ্ছিল্য করে তাকে? অ্যাশলি ভ্রু কুঁচকে তাকায় লরেটার দিকে। শক্ত স্বরে বলে উঠল, আমার বয়ফ্রেন্ডকে নিয়ে তোমার না ভাবলেও চলবে লরেটা। তুমি না হয় ক্যালির বয়ফ্রেন্ডের দিকে নজর দাও। ওহ, সরি সরি, দিয়ে তো বসে আছো। কাল দেখলাম পার্কে বসে তাকে কিস করছিলে। মুহূর্তে রুমে যেন বোমা ব্লাস্ট হলো। প্রচন্ড অবাক হয়ে তাকায় ক্যালি। নিমিষে হকচকিয়ে যায় লরিটা। রক্তশূন্য হয়ে পড়ে মুখশ্রী। অ্যাশলি হুট করে এমন কিছু বলে বসবে বিন্দুমাত্র ধারণায় আসেনি। আমতা আমতা করে বলে উঠল, কি কি কী সব বলছো অ্যাশ? আমি কেন ক্যালের বয়ফ্রেন্ডকে কিস করতে যাব? ওটা তুমিই ভালো জানো। যাই হোক,
ক্যালি, তোমার বয়ফ্রেন্ড কালকে ডার্ক পার্পল কালার টি শার্ট পরেছিল, আই এম রাইট? বাকিটা তুমি বুঝে নাও। ব্যাস, এটুকুই যথেষ্ট ছিল লরেটা আর ক্যালির মধ্যে ঝামেলা পাকাতে। সন্ধ্যা মুখ টিপে হাসে, যতই হোক সে বাঙালি, আর বাঙালির ঝগড়া ভালো লাগবে না তো কখনো হয়। সে বেশ এনজয় করছে। অ্যাশলি এগিয়ে আসে, হালকা হাতে হাঁক করে সন্ধ্যাকে, কানের কাছে ফিসফিস করে বলে উঠল, গুড বাই ডিয়ার, ঝগড়া এনজয় করো। আমি ফিরে আসলে জানি ওর রেজাল্ট কি হবো। ওকে, বেস্ট অফ লাক অ্যাশ, তোমার ডেট ভালোভাবে সফল হোক। ইউনিভার্সিটির উদ্দেশ্যে সবেমাত্র বের হলো সন্ধ্যা। কিছুটা দূরত্বেই ইউনিভার্সিটি। আকস্মিক সশব্দে ফোনটা বেজে উঠল তার। আজ ফোন সাইলেন্ট করার কথা মনেই ছিল না। মা ফোন করেছে। খুশিতে চকচক করে উঠল সন্ধ্যার চক্ষুদ্বয়। রিসিভ করে কানে ধরতে কর্ণপাত হয় মায়ের আনন্দিত কণ্ঠস্বর। কথা বলতে বলতে ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে সন্ধ্যা। ফোন রাখবে এমন সময় মায়ের কথা শুনে চমকে ওঠে সে। থমকে দাঁড়ালো কিছুটা, অবাক হয়ে বলে উঠল, কি বলছো মা, কিসের বিয়ে আম্মু? তোর বাবা পছন্দ করেছে তার বন্ধুকে। তুই ছুটিতে একবার বাংলাদেশে আয়, তখন তোদের আকদ হবে, তখন না হয় আবার ফিরে যাবি। বাকরুদ্ধ হয়ে পড়ে সন্ধ্যা। গমগমে কণ্ঠে বলে উঠল, আম্মু, আমি কানাডায় এসেছি মাত্র 7 মাস হলো, এর মধ্যে তুমি কিসের বিয়ের কথা বলছো? আর কে কার বাড়ির বউ, কে পড়ালেখার জন্য বিদেশ থাকতে দিবে? ওনারা দিবে তো মা, তোর বাবার সাথে কথা হয়েছে। আজব, এরকম সবাই বলে আম্মু, কিন্তু পরে আর কিছুই হয় না। আর আমার কোর্স শেষ করতে আরো 3 বছরের বেশি সময় লাগবে। এর আগে বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। রাখছি আমি, আমার ক্লাস শুরু হয়ে যাবে। মায়ের ফোন কেটে যেতেই সন্ধ্যার মাথা কেমন যেন ঝিমঝিম করতে থাকে। তার পায়ের নিচের মাটিটাই যেন একটু দুলে উঠল। এত তাড়াতাড়ি সে কিছুতেই বিয়ে করবে না, আর ফিরবেই না দেশে। গভীর শ্বাস নিয়ে ইউনিভার্সিটির গেট দিয়ে ভেতরে যায়। ক্যাম্পাস ভরে আছে ছাত্রছাত্রীর কোলাহলে, অথচ সন্ধ্যার কাছে সবকিছুই যেন ভ্যানিশ হয়ে গেছে। কিছুই মাথায় কাজ করছে না, শুধু বিয়ে নামক শব্দটা ঘুরপাক খাচ্ছে। ইউনিভার্সিটির করিডোরটা আজ যেন অতিরিক্ত লম্বা লাগছে সন্ধ্যার কাছে। 3 অঙ্কের স্লাইডে ক্লাসরুমের দিকে হাঁটছে সে। হাঁটতে হাঁটতে হঠাৎই কেউ ডেকে উঠল সন্ধ্যার কাঁধের কাছ থেকে। পরিচিত খ্যাপাটে কণ্ঠস্বর, রিও। সন্ধ্যা প্রথমে পাত্তাই দিল না, হাঁটা দ্রুত করল। কিন্তু রিও যে রিওই, এভাবে ছেড়ে দেওয়ার ছেলে তো সে নয়। সে লম্বা লাফে সন্ধ্যার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এই শান্ডাপান্ডা, তুমি কি বড় হয়ে গেছো? বিরক্ত হয় সন্ধ্যা। এখন রিওর কথাবার্তা তার বিন্দু পরিমাণে ভালো লাগছে না। একে তো মায়ের ওইসব কথা, তার উপরে এই বিরক্তিকর রিও। রাগ হয় সন্ধ্যার। বিরক্তি নিয়ে পাশ কাটিয়ে যেতে যাবে, ঠিক সেই মুহূর্তেই রিও তার কবজিটা ধরে ফেলল। সন্ধ্যা থমকে দাঁড়িয়ে গেল, শরীর কেঁপে উঠল সামান্য। মুহূর্তে শরীর জ্বলে উঠল রাগে। মায়ের সাথে না দেখাতে পারার রাগও যোগ হয় সাথে। বারবার ছেলেটাকে বলেছে তাকে এভাবে হুটহাট স্পর্শ না করতে, তবে ছেলেটা শুনলে তো। ঝাড়া দিয়ে হাতটা ছাড়িয়ে নেয় সন্ধ্যা, চিল্লিয়ে বলে উঠল, আমার অসভ্য কেন তুমি রিও? বারবার না করেছি আমি, আমায় স্পর্শ করবে না একদমই, তাও কেন স্পর্শ করো তুমি? অদ্ভুত। সরি সরি, রাগ করো না শান্ডা, আমি তো শুধু। তুমি তো শুধু কি, হ্যাঁ, স্পর্শ করার অজুহাত কেন খোঁজো তুমি বারবার? তোমরা সব ছেলে এক, মেয়ে দেখলেই ছোঁয়ার অজুহাত খুঁজতে থাকো, তাই না? রিও চমকে ওঠে। সন্ধ্যা এভাবে রেগে যাবে ভাবতেই পারেনি। শান্ত ভঙ্গিতে বলে উঠল, চওড়া চোখ দুটো একদম স্থির হয়ে আছে। কিছু পলকের জন্য সে সন্ধ্যার দিকে তাকিয়ে রইল। অবিশ্বাস, আঘাত আর গভীর অপমান একসাথে এসে জমা হলো নেত্রপল্লবে। তারপর যেন পুরো শরীরটাই কঠিন হয়ে গেল। দৃষ্টি নামিয়ে নেয় রিও, পুনরায় ধীরে সুস্থে মাথা তুলল। চঞ্চল খ্যাপাটে সেই ছেলেটা কোথায় যেন মিলিয়ে গেছে, জায়গা করে নিয়েছে এক অদ্ভুত শান্ত ভয়ার্থ গম্ভীরতা। এ প্রথম সন্ধ্যা রিওর মুখে এমন অভিব্যক্তি দেখল। দৃষ্টিতে দৃষ্টি স্থির করে রিও শীতল কণ্ঠে বলে ওঠে, আমি সব ছেলেদের মধ্যেই পড়ে যাই, তাই না? থ্যাংক ইউ শান্ডা। সহসা থেমে যায় সন্ধ্যা। রাগের মাথায় কি বলেছে এতক্ষণ ভাবতেই চমকে ওঠে। সে মন থেকে কিছু বলেনি, কিছু বলতে যাবে এর পূর্বেই হাত দিয়ে থামিয়ে দেয় রিও। সন্ধ্যার প্রতিটা কথা রিও হৃদয়ের ভেতরটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। কোনো কথা না বলে করিডোরে ফিরে মিলিয়ে গেল রিও। সন্ধ্যা বহুবার ডাকলেও একবারও পিছু ফিরে চায় না।
আজকের এই দিনটা রৌদ্রোজ্জ্বল ঝলমলে, যতদূর চোখ যায় সবটুকুই রোদের দখলে। ক্লাসের উইন্ডো দিয়ে লনের দিকে নজর দিয়ে রেখেছে সন্ধ্যা। কয়েক গাছি চুল উড়ে এসে পড়ছে সন্ধ্যার চোখে মুখে। উইন্ডো ভেদ করে আসা নরম আলো কিছুটা ছুঁয়ে যায় সন্ধ্যার মুখশ্রীতে। মুহূর্তে ঝলসে যাওয়া স্থানটা কিছুটা ঝিলিক দিয়ে উঠল। এখন আর আড়ালে থাকে না সন্ধ্যা, নিজের মতো করে চলাফেরা করে, কারো কথায় কান না দিয়ে। ওর মস্তিষ্কে আটকে আছে সেদিনের ঘটনায়। সেদিনের পর তার আশেপাশেও আর আসেনি রিও, আর না তার দেখা পেয়েছে এক মুহূর্তের জন্য। রিও ইউনিভার্সিটিতে আসে ঠিকই, কিন্তু তার থেকে দূরত্ব বজায় রাখে। করিডোরে দেখা হলেও ফিরে তাকায় না। ক্লাসে আসে, আবার ক্লাস শেষে গায়েব। ভিতরে ভিতরে অনুশোচনায় দগ্ধ হয় সন্ধ্যা। রিওর সাথে কথা বলতে চেয়েও পারছে না। ক্যাম্পাসে প্রবেশ করে রিও আর তার বন্ধুরা। সন্ধ্যা তাকিয়ে থাকে উইন্ডো দিয়ে। রিওকে লাইব্রেরির দিকে যেতে দেখে মুহূর্তে খুশিতে ছেয়ে যায় সন্ধ্যার মুখমণ্ডল। এইটাই সুযোগ রিওর সাথে কথা বলার। ব্যাগ কাঁধে তুলে ছুটে যায় সন্ধ্যা। পুরো লাইব্রেরি পিনপত নীরবতায় ঘেরা। এখানে একটা শব্দ হওয়া মানেই বিরাট অপরাধ। প্রথম যেদিন এই লাইব্রেরিতে সন্ধ্যা এসেছিল, সেদিন হাত ছুটে মাটিতে পড়ে গিয়েছিল একটা বই। ব্যাস, সকলের দৃষ্টি এসে ঠেকে তার উপর। সে ঘাবড়ে গিয়েছিল সেবার। সকলের দৃষ্টি দেখে নিজেকে এলিয়েন ব্যতীত কিছুই মনে হয়নি। মাথা থেকে ভাবনাকে ঝেড়ে ফেলে ভিতরে প্রবেশ করে সন্ধ্যা। বিশাল বড় লাইব্রেরি, তার মধ্যে সারি সারি বুকশেলফগুলো বইয়ে পরিপূর্ণ। ইতিউতি করে উকি দেয় সন্ধ্যা। রিও বসে আছে একদম লাইব্রেরির কর্নারের একটা বেঞ্চে, কানে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে আছে। সন্ধ্যা গিয়ে ঠাস করে বসে পড়ে ঠিক তার পাশে। আকস্মিক পাশে কারোর উপস্থিতি পেয়ে চক্ষুদ্বয় মেলে চাই রিও, কিন্তু সন্ধ্যাকে দেখে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে পুনরায় চক্ষুদ্বয় বন্ধ করে ফেলে। কপাল কুঁচকে যায় সন্ধ্যার। কিছুক্ষণ তাকিয়ে থেকে রিওর কানের কাছে ঝুঁকে আসে, ফিসফিস করে বলে উঠল, এই ছেলে, তুমি আমার উপর রেগে আছো? রিওর থেকে কোনো উত্তর আসে না। থমথমে পরিবেশ। সন্ধ্যার এবার মেজাজ বিগড়ে গেল, কোনো কারণ ছাড়াই। রিওর কান থেকে হেডফোন খুলে বাংলায় বলে উঠল, এ ভাই, তোকে ডাকছি, তুই কানে শুনিস না? মুহূর্তে প্রশ্নবোধক দৃষ্টিতে ভ্রু কুঁচকে তাকায় রিও। নিমিষে কথা হারিয়ে ফেলে সন্ধ্যা। কিছুটা ঘাবড়ে গিয়ে বোকার মতো হেসে উঠল। ইংরেজিতে পুনরায় বলে উঠল, না মানে, বলছিলাম কি, তুমি কি আমার উপর রেগে আছো রিও? ওই দিনের জন্য সরি। আমি ইচ্ছে করে অমন ব্যবহার করিনি, বিশ্বাস করো। রাগের মাথায় বলে ফেলেছিলাম। আম সরি রিও। গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে রিও। আকস্মিক ঝুঁকে আসে সন্ধ্যার দিকে। সন্ধ্যা স্তম্ভিত হয়ে যায়। মুখশ্রী পানসে আকার ধারণ করে। ঘাবড়ে গিয়ে কিছুটা হেলে পড়তে পাশ থেকে জ্যাকেটটা তুলে নেয় রিও। সন্ধ্যার দিকে না তাকিয়ে বেরিয়ে যায় লাইব্রেরি থেকে। বোকার মতো সেখানে বসে থাকে সন্ধ্যা। সে কি ভেবেছিল? ছি, সে বারবার কেন রিওকে ভুল বোঝে? অপরাধ বোধে মুখ মলিন হয়ে আসে। কিভাবে রিওকে সরি বলবে? টিচার ডেস্কে দাঁড়িয়ে লেকচার দিয়ে চলেছে মিস লারা, তবে আজ সেদিকে মনোযোগ নেই সন্ধ্যার। সে বসে হাঁসফাঁস করে চলছে অস্বস্তিতে। কিছুতেই শান্তি পাচ্ছে না, কোনো কিছুতেই। তার থেকে কয়েক বেঞ্চ সামনে বসেছে রিও, আর তার পাশেই এভা। রিওর সাথে ওই রকম ব্যবহারের পর থেকে একটা ক্লাসেও মনোযোগ দিতে পারেনি। নিজের বোকামির জন্য নিজেই অশান্তিতে আছে। হুট করে পাশ থেকে কনুই দিয়ে ধাক্কা মারে এমিরি। ফিসফিস করে বলে ওঠে, তোমার মনোযোগ কোথায় না? বাসায়। কি? জাস্ট কিডিং, ক্লাস করতে বোরিং লাগছে। আকস্মিক মিস তাদের ডেকে উঠতে হকচকিয়ে ঘাবড়ে যায় দুজনেই। মুহূর্তেই মুখ চাওয়াচাই করে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। পুরো ক্লাসে তাকিয়ে আছে হা করে। সন্ধ্যা আর চোখে তাকায় না। এভা তাকালেও রিও তাকায়নি। মিসের বকা খেয়ে মাথা নিচু করে বসে পড়ে দুজনে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। এরপর পুরো ক্লাসে আর একটু টু শব্দ করে না ভয়ে। আজ আর ক্লাস হবে না। সকলে মিলে সিদ্ধান্ত নিল গানের আসর বসানোর। সব থেকে বেশি এক্সাইটেড লুসিকা। সকলকে এক প্রকার টেনে নিয়ে আসলো ম্যাপেল ট্রির নিচে। জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি। মৃদু মৃদু বাতাস বয়ে চলেছে। পুরো ক্যাম্পাসে স্টুডেন্টরা ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মাঝে কোথা থেকে গিটার নিয়ে হাজির হলো ফ্রেডি। টুংটাং শব্দ তুলে গিটার বাজাতে আরম্ভ করে দেরি না করে। ম্যাপেল ট্রির নিচের জায়গাটা এক মুহূর্তে জমজমাট করে ফেলেছে সবাই। লুসিকা তো উচ্ছ্বাসে নেচে বলে উঠল, Come on guys, let's see something.
ফ্রেডি গিটার ঠিক করতে করতে মজা করে বলে উঠল, সবাই মিলে প্রথমে একটা গান গাবো, পরে একজন একা একটা গান গাবে। কথাটুকু বলে আর চোখে সন্ধ্যার দিকে চাইল ফ্রেডি। সবাই একত্রে হই হুল্লোড় করে ওঠে, কারণ একজন বলতে যে সন্ধ্যাকে বোঝানো হয়েছে কারো বুঝতে বাকি নেই। ফ্রেডি টুংটাং করে কর্ড বাজানো শুরু করলো, সাথে সাথে বাকি সবাই তাল মিলিয়ে সুর তুলে গেয়ে ওঠে। কান্টি রোলস, টেক মি হোম। মেপেল পাতার ফাঁক গলে রোদের ঝিলিক মাটিতে ছড়িয়ে পড়ছে, মৃদু বাতাসে সবার চুল উড়ে চলেছে। গানের সাথে সাথে হাসাহাসি দুষ্টুমি মিশে প্রাণবন্ত মুহূর্ত তৈরি হলো। কয়েকজন দেখে সামান্য হেসে পুনরায় চলে যাচ্ছে। সন্ধ্যাও সকালের সাথে তাল মিলায়, যদিও গানটা সে জানে না, তবে হাতের সাহায্যে তালি দিতে থাকে উচ্ছ্বাসিত মনে। গান শেষ হতেই লুসিকা 2 হাত উঁচিয়ে চেঁচিয়ে উঠল, গ্রেট ডিয়ার্স, অনেক বেশি সুন্দর ছিল এটা। সকলের দৃষ্টি এবার এসে থামে সন্ধ্যার দিকে। সন্ধ্যা থমকে উঠল সাথে সাথে। বুঝতে বাকি থাকে না সকলের অভিব্যক্তি। না না, আমি গাইতে পারবো না, এসব গান আমার দ্বারা হবে না। ওহ কাম অন নিনা, একটু ট্রাই করো প্লিজ। কিছুতেই রাজি হয় না সন্ধ্যা, কিন্তু লুসিকা, এমিরি সহ সকলের জোড়াজুড়িতে অতিষ্ঠ হয়ে বলে উঠল, আমি ইংরেজি গান জানি না, কি গাইবো? তোমার কান্টির কোন একটা গান শোনাও। ড্যানের কথা ভ্রু কুচকে বলে উঠে সন্ধ্যা। বাংলা ভাষায় গান গাইলে তোমরা কি বুঝবে? না বুঝলে গেয়ে কি লাভ? লাভ লস দেখে কি হবে, তুমি গাও, আমরা না বুঝলেও শুনতে ইচ্ছুক। তোমরা মানুষ না, শয়তান। ধন্যবাদ ডিয়ার। কথাটুকু বলে চোখ মারে এমিরি। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। গান গাওয়ার প্রস্তুতি নিবে, ঠিক সেই সময় এসে হাজির হয় রিও। সকলে ঘুরে তাকালো। ফ্রেডি তাকে দেখে চেঁচিয়ে উঠল, হে রিও, কাম জয়েন আস। কিছুটা দূরে দাঁড়িয়ে রিও, পকেটে 2 হাত গোজা। পাশে এভা দাঁড়িয়ে থাকলেও রিওর দৃষ্টি অন্য কোথাও নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা আর চোখে তাকায়। এই ছেলে আসার আর সময় পেল না। যেই সে গাইতে যাবে তখনই আসতে হলো। ধীর কদমে এগিয়ে এসে রিও ফ্রেডির পাশে জায়গা করে নেয়, ঠিক সন্ধ্যার মুখোমুখি হয়ে। রিও বসতেই সকলে সন্ধ্যাকে গাওয়ার জন্য তাড়া দেয়। পুনরায় গিটারে সুর তোলে ফ্রেডি। সন্ধ্যার চোখ বন্ধ করে সুর তোলে, আমার ভিনদেশী তারা, একা রাতেরই আকাশে তুমি বাজালে এক তারা, আমার চিলে কোঠার পাশে। রিওর দৃষ্টি 1 ইঞ্চি সরে না সন্ধ্যার মুখ থেকে। মুখশ্রী গম্ভীর থাকলেও নেত্রপল্লবে ছেয়ে আছে মুগ্ধতা। সন্ধ্যা গানের লাইন বুঝতে না পারলেও মুখভঙ্গি খেয়াল করে সূক্ষ্ম দৃষ্টিতে। পাশে থাকা এভা রাগী দৃষ্টিতে পরখ করে নেয় পুরো ব্যাপারটা। অনেক কিছু বুঝে ফেলে যেন মুহূর্তেই। সন্ধ্যার দিকে ক্রোধ মিশ্রিত দৃষ্টি নিক্ষেপ করে। এর একটা হ্যাস্তন্যস্ত করবেই সে। রাগ সামলাতে না পেরে হন হন করে জায়গা প্রস্থার করে। সন্ধ্যা গান গাইতে গাইতে যখন চোখ মেলে তাকালো, মুহূর্তেই দুজনের আখিদ্বয় আটকে গেল একে অপরের চোখে। নিমিষে শ্বাস আটকে গেল সন্ধ্যার। কি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে রিও। গলা খানিকটা কেঁপে ওঠে তার। রিওর ভয়ার্ত নেত্রে তাকিয়ে গেয়ে ওঠে, ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে চারিপাশ পর্যবেক্ষণ করছে সন্ধ্যা। টরন্টোর রাস্তাগুলো বরাবরের মতোই শান্ত। রাস্তার পাশে ছোট ছোট ক্যাফে। কাচের জানালা ভেদ করে দেখা যাচ্ছে মানুষগুলো কফির কাপে মুখ গুজে আছে। বাস স্টপে দাঁড়িয়ে থাকা মানুষগুলো চুপচাপ, কেউ মোবাইলে ব্যস্ত, কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে। হোস্টেলে ফিরতে ফিরতে সন্ধ্যার পুরোপুরি ক্লান্তিতে নিঃশেষ অবস্থা। রুমে ঢুকে ব্যাগ ছুড়ে দেয় এক কোণে। রুমমেটরা কেউ নেই। নিস্তব্ধতা ভালোই লাগছে তার। হাত মুখ ধুয়ে এসে ডাইনিং এ যায়। আজ আর খাওয়ার স্বাদ নেই। হোস্টেলের রান্না করা খাবার খেতে তার কষ্ট হয়। আমিষ জাতীয় কিছুই সে ছুঁয়েও দেখে না, যদি হালাল না হয় এই ভয়ে। আজকের রান্নাটা একদম পানসে, তবুও শরীরে দায়ে 2-4 লোকমা গিলে নেয়। খাওয়া শেষে আর এক মুহূর্ত দেরি না করে বিছানায় গা এলিয়ে দেয় সন্ধ্যা। চোখ বন্ধ হতেই গভীর ঘুম নেমে আসে দুনেত্রে। সকালে ঘুম ভাঙে হোস্টেলের করিডোর জুড়ে চেঁচামেচির শব্দে। প্রথমে বুঝতে পারে না কোথায় আছে,
পরক্ষণে চোখ কচলে উঠে বসে সন্ধ্যা। জানালা দিয়ে সূর্যের রশ্মি প্রবেশ করে পুরো কক্ষটাকে আলোকিত করে ফেলেছে। ঘড়ির দিকে তাকিয়ে চোখ কপালে উঠে সন্ধ্যার। মাত্র ভোর 6টা। এত সকালে কে মরেছে? বিরক্তিতে বিড়বিড় করে সন্ধ্যা। আজকে ইউনিভার্সিটি অফ ডে, কই একটু শান্তিতে ঘুমাবে তা না। সন্ধ্যা উঠে দাঁড়ায়। উইন্ডোর কাছে গিয়ে পর্দা সরাতেই চোখে পড়ে হোস্টেলের সামনে খোলা মাঠে। সেখানে সারি সারি করে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন মেয়ে। ট্র্যাক স্যুট, টাইট টি শার্ট, জুতো, সবাই একদম প্রস্তুত। সামনে দাঁড়িয়ে এক সিনিয়র গলা চড়িয়ে চিৎকার করছে, 1 2 3 4। কি শুরু হয়েছে আবার? ঠিক তখনই পেছন থেকে রুমমেট ফ্লুজি গজ গজ করতে করতে বলে ওঠে, নতুন নিয়ম, সপ্তাহে 3 দিন মর্নিং এক্সারসাইজ না করলে ফাইন। সন্ধ্যার মুখটা মুহূর্তে আরো বিষণ্ণ হয়ে যায়। মলিন কণ্ঠে বলে উঠল, এক্সারসাইজ এই জীবনে করেছি কিনা সন্দেহ। আমিও মরছি, কিন্তু উপায় নেই, চলো নামতে হবে। সন্ধ্যা জানালার বাইরে তাকিয়ে আবার মাঠের দিকে চায়। সবাই লাফাচ্ছে, দৌড়াচ্ছে, স্ট্রেচ করছে। কারো মুখে উৎসাহ, কারো মুখে বিরক্তি। নিজের শরীরটাও এখনো ঘুমে জড়ানো, মাথাটা ভারী লাগছে ঘুমে। আমি নামছি না। একদম চূড়ান্ত স্বরে বলে সন্ধ্যা। ফ্রুজি ভ্রু উঁচিয়ে তাকায়। ফাইন দিবে কিন্তু। দেখ, আজকে শরীরটা ভালো না। বালিশে মুখ গুজে দেয় সন্ধ্যা। বাইরে থেকে তখন আবার চিৎকার শোনা যায়, লাস্ট রাউন্ড, পাস স্টার্ট। এই হোস্টেলে শান্তিতে ঘুমানোরও অধিকার নেই নাকি? সন্ধ্যা দাঁত চেপে চোখ বন্ধ করে। শেষমেশ নামতেই হলো সন্ধ্যাকে। রুমমেটদের টানাটানি আর সুপারভাইজারের কড়া গলার কাছে হার মানে অনিচ্ছায়। ঘুম চোখে ট্র্যাক স্যুট পরে মাঠে নেমে সে। ঠান্ডা বাতাসে শরীরটা কেঁপে ওঠে সামান্য। মাটিতে শিশিরের ছোঁয়া, চারিপাশে ছড়িয়ে থাকা কুয়াশার হালকা চাদরে ধীরে ধীরে সরে যাচ্ছে সূর্যের আলোয়। স্ট্রেচিং শুরু। কথাটা কানে যেতেই সন্ধ্যা অনিচ্ছা সত্ত্বেও হাত তুলে নেয়। প্রথম কয়েক মিনিট শরীর একেবারেই সায় দিচ্ছিল না, পা টনটন করে ওঠে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বড় করে নিঃশ্বাস টেনে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা চালায় সন্ধ্যা, তবুও থামে না। কেন যেন আজ থামতে ইচ্ছে করে না, যেন এই ক্লান্তিটুকুই ওর দরকার ছিল। এক্সারসাইজ শেষ করে রুমে ফিরে আসে সন্ধ্যা। একবারে গোসল করে বের হয়। চুল মুছতে মুছতে শুনতে পায় অ্যাশলির কৌতূহল মিশ্রিত কণ্ঠস্বর, তোমার এত লম্বা চুলে তুমি কি বিরক্ত হও নাই না? পেছনে ফিরে চাইল সন্ধ্যা। ভিজা চুলের ওপরে কোনো মতে স্কার্ফ পেঁচিয়ে জবাব দিল, আমাদের বাঙালি নারীদের সৌন্দর্য চুলেই। তার উত্তরে মুচকি হাসলো অ্যাশলি। সন্ধ্যা মন দিয়ে দেখলো হাসিটা। এই মেয়েটাকে তার কেন জানি একটু বেশিই ভালো লাগে। ক্যানাডায় আসার পর এমন অমায়িক মানুষ সে কমই দেখেছে। সন্ধ্যা অ্যাশলির দিকে তাকিয়ে বলে উঠল, বাইরে যাবে? না ডিয়ার, আমি খুবই ক্লান্ত, একটু রেস্ট করব। ওকে, রেস্ট করো, আমি যাচ্ছি। গুড বাই। গ্রোসারি সুপার শপে ঢুকতেই পরিচিত ঠান্ডা বাতাসে গা ছমছম করে ওঠে সন্ধ্যার। উজ্জ্বল আলোয় ঝকঝক করছে ভেতরটা। সারি সারি শেলফে সাজানো ফল, সবজি, ব্রেড, দুধ সবকিছুই নিখুঁতভাবে গোছানো। সকল প্রয়োজনীয় জিনিস কিনে গ্রোসারি শপ থেকে বেরিয়ে আসে সন্ধ্যা। হাঁটতে হাঁটতে এগিয়ে যায় সামনের দিকে। আকস্মিক চোখে পড়ে সামনের লেকটা, অন্টারিও লেক, যেটাকে ঘিরেই পুরো অন্টারিও প্রদেশটা। কানাডার এই লেকগুলো সন্ধ্যায় খুব পছন্দ। শব্দ কম, কোলাহল কম, মানুষ আসে, বসে থাকে, আবার চলে যায়। কেউ কাউকে বিরক্ত করে না। তাদের এত সময় কোথায় অন্যদের দেখার? যে যার মতো ব্যস্ত এখানে। কিছুটা শ্বাস নিয়ে লেকের ধারে সারি করে বসানো কাঠের বেঞ্চগুলোর একটায় এসে বসে পড়ে সন্ধ্যা। হালকা বাতাসে কিছু খুচরো চুল উড়ে এসে গালে লাগে। চক্ষুদ্বয় বন্ধ করে নেয় সন্ধ্যা। শান্তি শান্তি অনুভব হয় স্নিগ্ধ বাতাসের স্পর্শে। আকস্মিক চোখের ক্যানভাসে ভেসে ওঠে একটা মুখের প্রতিচ্ছবি, রিও। তৎক্ষণাৎ চক্ষুদ্বয় মেলে চায় সন্ধ্যা। মাথা ঝাঁকিয়ে কিছুটা কপাল কুঁচকায়। আপন মনে বলে ওঠে, এতদিন ইউনিভার্সিটিতে জ্বালাতো, এখন ভাবনায়ও হাজির। অদ্ভুত। হঠাৎ পাশ থেকে ছোট্ট একটা কণ্ঠ ভেসে আসে। এক্সকিউজ মি।
চমকে তাকায় সন্ধ্যা। ছোট্ট একটা মেয়ে, বয়স হয়তো 7 কি 8, বসে আছে হুইল চেয়ারে, কোকড়ানো চুল, বড় বড় চোখ, হাতে ধরা কয়েকটা টিউলিপ ফুল, হলুদ আর লাল রঙের। সন্ধ্যা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। মেয়েটা চেয়ারে চাকা খানিকটা এগিয়ে আসে, মুচকি হেসে বলে উঠল, ফ্লাওয়ার? সন্ধ্যা নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে মেয়েটার পানে। চক্ষুদয় স্থির হয়ে আছে মেয়েটার পায়ে, দৃষ্টি নড়ে না। হুইল চেয়ারের চাকার সাথে স্থির হয়ে আছে ওর ছোট্ট শরীর। হঠাৎ নিজের মুখের পোড়া অংশে নিজের আঙ্গুল ছুঁয়ে দেয়। কি সুন্দর দেখতে বাচ্চা মেয়েটা, হাঁটতে পারে না, যেখানে সে সব কিছু পারছে। শুধুমাত্র মুখের একটু দাগের জন্য তার এত অভিযোগ। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে সন্ধ্যার। নরম চোখে তাকায় মেয়েটার দিকে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তোলে। মেয়েটা একটা টিউলিপ বাড়িয়ে দেয় সন্ধ্যার দিকে, উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, তুমি এই টিউলিপের মতোই সুন্দর। নিষ্পাপ কণ্ঠস্বর। বাচ্চাটা কি সৌন্দর্যের সংজ্ঞা জানে? জানে না। জানলে কি আর তাকে সুন্দর বলে? পরের দিন সকালটায় তুলনামূলক ব্যস্ত হয়ে সন্ধ্যা। উঠতে লেট হয়ে গেছে, কোনো মতে ছুটে আসি ইউনিভার্সিটিতে, কিন্তু ততক্ষণে ক্লাস শুরু হয়ে গেছে বিধায় হতাশ হয় সন্ধ্যা। এখন ক্লাসে ঢুকলে ও অপমানিত হওয়ার চান্স আছে। লারা মিস একটু বেশি স্ট্রিক্ট। কি করবে ভেবে না পেয়ে লাইব্রেরির দিকে এগিয়ে যায় সন্ধ্যা। বাকি সময়টুকু সেখানেই কাটিয়ে দেওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। ইউনিভার্সিটির করিডোর বরাবরের মতোই সরব। কিছু দূর এগোতেই কোথা থেকে ছুটে আসে লুসিকা। প্রচন্ড অবাক হয় সন্ধ্যা, জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো লুসি? তোমার না ক্লাসে থাকার কথা? ওয়াশরুমে যাচ্ছিলাম, হুট করে তোমাকে দেখে ছুটে এসেছি। সন্ধ্যা হতবাক, মেয়েটার চোখে মুখে অদম্য উত্তেজনা। পুনরায় লুসিকা বলে উঠল, এই, তুমি কোথায় ছিলে? তোমাকে খুঁজছি কতক্ষণ। লেট হয়ে গিয়েছিল, কিন্তু হয়েছেটা কি? ট্রিপ 3 দিনের ট্যুর ফাইনাল হয়েছে, আমি তোমার নাম দিয়ে দিয়েছি। কি? সন্ধ্যার চোখ বড় হয়ে যায়। সে কখনোই এই ট্যুরে নাম দিত না। কোথাও কারো সাথে যেতে অস্বস্তি হয়, সেখানে এই মেয়ে কিনা নাম দিয়ে দিয়েছে। কিছু বলতে যাবে এর পূর্বেই বাই বলে স্থান প্রস্থার করে লুসিকা। লাইব্রেরির ভেতরের অংশটা অনেকটাই নিরিবিলি। লম্বা জানালা দিয়ে ঢুকে পড়া সূর্যের আলো বোমের তাক ছুঁয়ে মেঝেতে পড়েছে। একটা কোণার টেবিলে বসে নোট খুলে বসেছে সন্ধ্যা। মনটা অদ্ভুতভাবে শান্ত। হঠাৎ পাশের চেয়ারটা টেনে নেওয়ার শব্দ হয়। সন্ধ্যার কর্ণে এসে বাড়ি খায় একটা গম্ভীর কণ্ঠস্বর। এখানে বসা যাবে? আকস্মিক বাক্যে কণ্ঠটা সন্ধ্যার বুকটায় হঠাৎ কেঁপে উঠল। বুকে থুতু ছিটিয়ে মাথা উঁচিয়ে চায় সন্ধ্যা। রিও। আজকের রিওটা কেমন যেন আলাদা, মুখ শক্ত, চোখে বিরক্তির ছাপ। সে চেনা হাসিটা নেই। সন্ধ্যাকে দেখে সে কি বিরক্ত হচ্ছে? ভ্রু কুঁচকে যায় সন্ধ্যার, নির্লিপ্ত স্বরে বলে ওঠে, লাইব্রেরি তো কারো ব্যক্তিগত জায়গা না যে পারমিশন নিতে হবে। আমি জানি। সন্ধ্যা চোখ নামিয়ে আবার নোটের দিকে মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু কলমের ডগা কাগজে ঠেকেই রয়ে যায়। পাশে বসে থাকা মানুষটার উপস্থিতিটা অযথাই ভারী লাগছে। কিছুক্ষণ নীরবতা। রিও হেলান দিয়ে বসে টেবিলের উপরে কোনোই ঠেকায়, গলায় হালকা বিরক্তি, অথচ ঠোঁটের কোণে অদ্ভুত একটা বাঁকা হাসি। খানিকটা খোঁচা দিয়ে বলে উঠল, বাব্বা, মানুষ আজকাল বড়লোক হয়ে যাচ্ছে, কাউকে পাত্তা দেয় না, ভদ্র মানুষের দাম নেই। সন্ধ্যা চোখ তুলে তাকায়, অবাক হওয়ার ভান করে বলে উঠল, এখানে ভদ্র কেউ আছে নাকি? আমি তো দেখছি না। কেন দেখছি না আমি? তুমি কি আমাকে ইনডিরেক্টলি অভদ্র বলছো? আর চোখে তাকায় সন্ধ্যা, বলে উঠল, ইনডিরেক্টলি কেন বলতে যাবো? আমি তো সরাসরি বলছি। আকস্মিক ঝুঁকে আসে রিও। সন্ধ্যা হকচকালো, থমকালো, আরো খানিকটা দূরত্ব ঘুচালো। তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নিল সন্ধ্যার মুখশ্রী। রিও ঠোঁটের কোণে সেই বিপজ্জনক বাঁকা হাসিটা টেনে নিচু স্বরে বলে উঠল, ভদ্রতা না করে যদি আমাকে তোমার কাছে অভদ্র মনে হয়, তাহলে যেদিন সত্যি সত্যি সীমা ছাড়িয়ে যাব সেদিন কি বলে আখ্যায়িত করবে? রিওর কথাটা শেষ হতে না হতেই সন্ধ্যার চোখে বিরক্তির ঝিলিক স্পষ্ট হয়। ঠোঁট শক্ত করে নোটবুকটা বন্ধ করে সন্ধ্যা। স্পষ্ট বোঝা যাচ্ছে এই মানুষটার উপস্থিতি আজ তার ধৈর্যের শেষ সীমা ছুঁয়ে ফেলেছে। কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে আসে, তুমি কি লাইব্রেরিকে স্ট্যান্ড আপ কমেডি ক্লাব বানাতে এসেছো? এসব কমেডি টাইপ কথা আমার সাথে বলবে না।
রিওর ভ্রু দুটো নাটকীয়ভাবে কুঁচকে যায়, সহসা ঠোঁটের কোণে হালকা হাসি খেলে যায়। রিও নোটবুকের উপরে ঝুঁকে পড়ে, কণ্ঠটা ইচ্ছে করে নিচু করে বলে উঠল, সরি ম্যাডাম, আমি তো ভেবেছিলাম লাইব্রেরিতে হাসা নিষিদ্ধ না, শুধু শব্দ করা নিষিদ্ধ। এখন থেকে নতুন রুলস চালু হচ্ছে। তুমি এত কথা কিভাবে বলো রিও? তোমার নিজের কাছে বিরক্ত লাগে না? যাও বাবা, আমি কথা বলেও কেউ একজন সহ্য করতে পারে না, আবার চুপ করে থাকলেও তার সমস্যা। এত সমস্যায় তাকে না রেখে থেমে যায় রিও, পুনরায় দৃষ্টি ফেরায় সন্ধ্যার দিকে। মনে মনে দুষ্টমিরা উকি দিচ্ছে সন্ধ্যাকে একটু চালানোর জন্য। সন্ধ্যার দিকে কিছুটা ঝুঁকে আসতে পেছনে হেলে পড়ে সন্ধ্যা। রিও সন্ধ্যার ওষ্ঠের দিকে দৃষ্টি স্থির করে বলে উঠল, আমার উচিত তাকেই থামিয়ে দেওয়া। রিওর কথাটা শেষ হতেই সন্ধ্যার ধৈর্যের বাঁধ ভাঙে, চেয়ারটা ঠাস করে পেছনে ঠেলে উঠে দাঁড়ায়। রাগে কপাল কুঁচকে মনে মনে ফোন দিয়ে আটে, এই ছেলেটার মাথায় একটা বাড়ি বসিয়েই দৌড়ে পালাবে। যেই ভাবা সেই কাজ, হাতে থাকা নোটবুকটা দিয়ে ঠাস করে রিওর মাথায় বাড়ি বসায়। ব্যথায় মুখ কুঁচকে ফেলে রিও। বেশ ভালো জড়িয়ে আঘাত করেছে সন্ধ্যা। আকস্মিক কিছুর শব্দে পিছু ফিরে চায় রিও। সন্ধ্যাকে মাথায় হাত দিয়ে মাটিতে পড়ে থাকতে মুহূর্তে হকচকায়। রিওকে মেরে ছুটে যাওয়ার পূর্বে সন্ধ্যার কপাল গিয়ে সজোরে আছড়ে পড়ে পাশের লম্বা আলমারির কোণায়। না থেকে দৌড়ানোর ফল যে এইভাবে কখনোই ভাবতে পারেনি সন্ধ্যা। রিও সন্ধ্যার মুখটা দেখে আর হাসি সামলাতে পারেনি, ঘর কাঁপিয়ে হেসে ওঠে। ও মাই গড সন্ধ্যা, এটা কি হলো? এই হাসিটাই যেন কাল হলো। মুহূর্তে লাইব্রেরির চারদিক থেকে একসাথে কয়েকটা এক্সকিউজ মি, সাইলেন্স প্রতিধ্বনি ভেসে আসে। ঘাবড়ে গিয়ে মুখে হাত দিয়ে হাসি আটকে ফেলে রিও। সন্ধ্যা মেঝেতে বসেই রিওর দিকে তাকিয়ে ফুঁসতে থাকে, কপালে হাত চেপে ধরে দাঁত খিচিয়ে বলে, একদম হাসবে না। একটা শব্দ করে শপথ করে বলছি, আজ লাইব্রেরি থেকেই খুন করবো আমি। সন্ধ্যা দাঁড়াতে গিয়ে পুনরায় হোঁচট খায়। রিও তড়িঘড়ি করে হাত বাড়িয়ে ধরে ফেলে, মধ্যকার দূরত্ব কমে আসে দুজনের। সন্ধ্যার হৃদয় আকস্মিক অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। এই প্রথম এতটা কাছাকাছি এলো রিওর। এর আগে একবার ভয়ে জড়িয়ে ধরলেও কোনো অনুভূতি কাজ করেনি তার, কিন্তু আজ হৃদয়ের এমন কম্পন সত্যি ভয়াবহ। লাফিয়ে পিছনে সরে যায় সন্ধ্যা, মাথা নিচু করে ব্যাগ কাঁধে নিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা বেরিয়ে যায়, যেন রিওর থেকে পালানোর চেষ্টা করছে। রিও অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মেয়ের আবার কি হলো? অদ্ভুত। বিশাল নীল সমুদ্র, সমুদ্রের ঢেউ এসে ভাঙছে পায়ের কাছে, সাদা ফেনা ছুঁয়ে যাচ্ছে বালুকা বেলা। দূরে দিগন্ত জুড়ে সূর্যটা হেলে পড়েছে কিছুটা, কমলা আর গোলাপি রঙে আকাশটা যেন রঙিন ক্যানভাস। সন্ধ্যা খালি পায়ে দাঁড়িয়ে আছে বালির ওপর, ঢেউয়ের ঠান্ডা ছোঁয়ায় শরীর কেঁপে ওঠে সামান্য, অথচ ভেতরটা অদ্ভুত উষ্ণ। তার সামনে কয়েক কদম দূরে দাঁড়িয়ে রিও। আজ তার মুখে কোনো কটাক্ষ নেই, আর না নেই কোনো দুষ্টু হাসিও। আকিদয়ে একদম শান্ত, মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। রিওকে পরখ করার মাঝেই মুগ্ধতায় ছেয়ে যায় সন্ধ্যার নেত্রপল্লব, ঠোঁটের কার্নিশে ফুটে মুচকি হাসি। সন্ধ্যার পরনে নীল জামা, জামা খানিকটা উঁচিয়ে এগিয়ে আসে সন্ধ্যা। দৃষ্টি স্থির হয় রিওর চোখে, চোখে চোখ রেখে মোহনীয় স্বরে বলে উঠল, আমাকে একটু ভালোবাসবে রিও? খুব বেশি না, একটুখানি হলেও চলবে। সেই ভালোবাসা যদি ক্ষণিকের হয় তবুও চলবে। অন্তত আমি যেন অনুভব করতে পারি কোনো এক যুবকের হৃদয়ের এক কোণে আমার জন্য একটুখানি জায়গা ছিল। রিও এক মুহূর্তের জন্য শব্দ হারালো, চক্ষুদয় বৃহৎ আকার ধারণ করে মুহূর্তে। কিছুতেই বুঝতে পারছে না সে ঠিক কি শুনলো। অবাক হয়ে প্রশ্ন করল, কিসব বলছো সন্ধ্যা? তুমি পাগল হয়েছো নাকি আমাকে বানাচ্ছ? কোনটা? রিওর প্রশ্নটা শেষ হতে না হতে সন্ধ্যার চোখে আগুন জ্বলে ওঠে। চোখ রাঙায় সন্ধ্যা, এক পা এগিয়ে এসে বলে উঠল, ভালোবাসা চাইছি আর তুই আমায় পাগল বলছিস, হারামজাদা। কথা শেষ না হতে ঠাস করে একটা সজোরে থাপ্পড় এসে বসে রিওর গালে। মুহূর্তে চমকে উঠে চোখ খুলে ফেলে রিও, গালে হাত দিয়ে থম মেরে বসে থাকে কিছুক্ষণ। হুঁশ ফিরতে চারিদিকে দেখে নেয়, কখন যে লাইব্রেরিতেই ঘুমিয়ে পড়েছিল খেয়াল করেনি। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শুকনো ঢোক গিলে রিও নিজের সাথে ফিসফিস করে বলে ওঠে, ইস, স্বপ্নেও মেয়েটা আমাকে মারছে। নিস্তব্ধ নিশীথ, সকলে ঘুমে মগ্ন। আকস্মিক ফোনের রিংটোনে তন্দ্রা কেটে গেল সন্ধ্যার। গভীর ঘুমে ব্যাঘাত ঘটায় বিরক্ত হলো কিছুটা, কপাল কুঁচকে কিছুক্ষণ মটকা মেরে পড়ে রইল।
পুনরায় ফোন বেজে উঠতে বিরক্ত সহিত কানে তুলে নিল। ওপাশ থেকে কোনো কথা আসে না, কেবল একজন মানুষের নিঃশ্বাসের শব্দ ভেসে আসে। ঘুম ঘুম কণ্ঠে সন্ধ্যা বলে উঠল, কে ভাই এত রাতে ফোন করে? পুনরায় নিস্তব্ধতা। এবার প্রচন্ড বিরক্ত হয় সন্ধ্যা। এই মাঝরাতে ঘুম ভাঙিয়ে কে মজা নিচ্ছে কে জানে। ফোন কেটে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই অপর পাশ থেকে ভেসে আসে নিচে আসবে শান্ডা? রিও। রিওর কথা শ্রবণ হতে কিং কর্তব্য বিমূঢ় সন্ধ্যা। তন্দ্রা কেটে গিয়ে চক্ষুদয় ঈষৎ বৃহৎ আকার ধারণ করে। অপ্রস্তুত ভঙ্গিতে উঠে বসে শোয়া থেকে চোখ ডোলে অবাক হয়ে প্রশ্ন করে, এত রাতে তুমি কি করছো এখানে? নিচে এসে বলছে। পারবো না। ওকে। কথাটুকু বলেই ফোন কেটে দেয় রিও। সন্ধ্যা কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে বসে থাকে, পরক্ষণে ঠাস করে শুয়ে পড়ে বিছানায়। দূর, এই ছেলে একটা যাচ্ছে তাই। চোখ বন্ধ করবে এমন সময় কিছু একটা শব্দ পেয়ে কান খাড়া করে ফেলে সন্ধ্যা। শিউরে ওঠে ভয়ে। এই মাঝরাতে কিসের শব্দ হলো? পুনরায় শব্দটা ভেসে আসে, কিছু একটা টোকা দেওয়ার শব্দ। কৌতূহল আর ভয়ের মিশ্রিত অনুভূতি নিয়ে উঠে বসে সন্ধ্যা। দোয়া দুরুদ পড়ে বুকে ফু দিয়ে এগিয়ে যায় বারান্দার দিকে। ওখান থেকে শব্দটা আসছে। বারান্দার কাছের দরজাটা অল্প করে খোলা। কাপা কাপা হাতে বারান্দার দরজাটা ফাঁক করতে আকস্মিক সন্ধ্যার চোখে পড়ে একটা ছায়ামূর্তি। কে কে ওখানে? কণ্ঠটা কাঁপে। চিৎকার করতে মুখ খুলতেই মুহূর্তের মধ্যে কেউ একজন পেছন থেকে এগিয়ে এসে শক্ত করে মুখ চেপে ধরে। চুপ, আমি। রিওর গলা। সন্ধ্যার চোখ দুটো বিস্ফোরিত হয়ে যায়। ভয়ে, বিস্ময় আর রাগে একসাথে বুক ধক করে ওঠে। রিও শক্ত করে সন্ধ্যার মুখ চেপে ধরে। রিও কানের কাছে মুখ এগিয়ে এনে ফিসফিস করে বলে উঠল, একটু শব্দ করিও না, তোমার হোস্টেলে সবাই জেগে যাবে। কানের রিওর নিঃশ্বাস এসে বাড়ি খেতে কেঁপে ওঠে সন্ধ্যা। মুখ থেকে হাত সরানোর চেষ্টা চালায়। রিওর হাত সরাতেই সন্ধ্যা ঘুরে দাঁড়িয়ে ফিসফিস করে চেঁচিয়ে ওঠে, তুমি পাগল নাকি আজব? এবার হোস্টেলে বারান্দায় ঢুকে কেউ, তাও আবার মেয়েদের হোস্টেলে। তুমি তো নিচে আসছিলে না, আমার কি দোষ? তাই বলে তুমি এভাবে চলে আসবে? অবশ্যই। রাগে ফেটে পড়ে সন্ধ্যা। ছেলেটার উপরে প্রচন্ড রাগ হচ্ছে। রিও সন্ধ্যা রাগী মুখের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসে। ফিসফিস করে বলে উঠল, হ্যাঁ চেরি, আর নাক ফোলাতে হবে না, নিচে এসো, আমি চলে যাচ্ছি। পারবো না। ওকে, পারতে হবে না। আমি 5 মিনিট অপেক্ষা করব, তারপর সোজা গেট দিয়ে ঢুকে দরজা দিয়ে উপরে চলে আসবো। তুমি তুমি একটা ফালতু। আঙ্গুল তুলে রিওর দিকে তেড়ে যায় সন্ধ্যা। মুহূর্তে আঙ্গুলটা আঁকড়ে ধরে রিও। মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলে ওঠে, একটা কথা বলবো শান্ডা? কি? তোমার মেজাজ যেমন হট, টি শার্টে তুমি তার থেকেও বেশি হট। বলে চোখ টিপল রিও। কিং কর্তব্য বিমূঢ় সন্ধ্যা কথা হারিয়ে ফেলে নিমিষেই। এই সুযোগকে কাজে লাগিয়ে রিও পালিয়ে যায়। সন্ধ্যা থম মেরে দাঁড়িয়ে থাকে। লজ্জায় কান গরম হয়ে ওঠে। রিও শয়তানি ধরতে পারলেও এই অবস্থায় রিওর সামনে দাঁড়িয়ে ছিল ভাবতেই মাটি ফাঁক করে ঢুকে যাওয়ার ইচ্ছে জাগে। হোস্টেলের নিচে নেমে চোখ কপালে উঠে সন্ধ্যার। কালো রঙের স্পোর্টস বাইক স্ট্রিট আইলস্টের হলদেটে আলোয় চকচক করছে। তার উপরে বসে আছে রিও। এটা কার? আমার। রিও হেলমেটটা হাতে ঘোরাতে ঘোরাতে বলে উঠল, কমেডি করছো? না, ইনভাইট দিচ্ছি শহর ঘোরানো। আমি উঠবো না। মিথ্যে কথা। রিও হেলমেটটা সন্ধ্যার হাতে গুজে দেয়। পরক্ষণে হেলমেট কেড়ে নিয়ে নিজ হাতে পরিয়ে দেয় সন্ধ্যার মাথায়। সন্ধ্যা আশ্চর্য হয়ে বলে উঠল, দেখো রিও, রাত বিরেতে ঘোড়ার মতো মেয়ে আমি না। জানি, তবে একদিন ঘুরলে কিছু হবে না। আমায় কেন বিরক্ত করছো? নিজে যাও। রিও হাত তুলে আর মোড়া ভাঙল। সন্ধ্যার দিকে তাকিয়েই ডোন্ট কেয়ার মুডে বলে উঠল, বাইক রাইডে বড় ইচ্ছে জেগেছে শান্ডা, কিন্তু যদি মোড়ে পড়ে থাকে অ্যাক্সিডেন্ট করে, তাই ভাবলাম মরলে একা কেন মরবো, সাধকের শত্রুটাকে নিয়েই মরি, তাই চলে আসলাম। শত্রুটা কি আমি? হতবাক সন্ধ্যা কিছু বলার পূর্বে বাইকের কাছে টেনে নিয়ে যায় রিও। চোখের ইশারায় বোঝায় উঠে বসতে।
বাধ্য হয়ে উঠে বসে সন্ধ্যা। মুহূর্তে বাইক ছুটে চলে রাতের আধারে। রাতের টরেন্টো আলোয় ভরা উঁচু উঁচু বিল্ডিং এর কাছে প্রতিফলিত হয় চাঁদের জ্যোৎস্না। সন্ধ্যা মোহনীয় দৃষ্টিতে পরখ করে পুরোটা। এখন মনে হচ্ছে না আসলে মিস করে যেত এমন দৃশ্য। আকস্মিক গতি বাড়িয়ে জোরে টান দেয় রিও। পিঠে আছড়ে সন্ধ্যা ভয় পেয়ে বলে ওঠে, আস্তে চালাও। ভীতু। রিও চিৎকার করে ওঠে। সন্ধ্যা রিওকে আঁকড়ে ধরে বলে উঠল, ভীতু না, আমি জীবন্ত থাকতে চাই। কিন্তু আমি তো তোমাকে মারতে নিয়ে স্টেশনটা। সন্ধ্যা রেগে যায়। রাগে রিওর জ্যাকেটের কলার চেপে ধরে। হিস হিসিয়ে বলে উঠল, একদিন আমি তোমায়। পরেরটুকু শেষ করার পূর্বেই রিও বাইকের আয়না দিয়ে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যাকে জ্বালাতে বাঁকা হেসে বলে ওঠে, মারবে তো মারো, এমনিও বাঁচার চান্স কম। তোমার হটনেস এমনিতে পুরো ছাই হয়ে যাচ্ছে শানটা। অন্টারিও লেকের পানিতে চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে। দূরে সারি সারি স্ট্রিট লাইট পানির গায়ে ঝিলমিল করে কাঁপছে। সেদিকে মন্ত্রমুগ্ধের মতো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সন্ধ্যা। মৃদু মৃদু বাতাসে সন্ধ্যার মন প্রশান্তিতে ছেয়ে গেল। ঠাস করে পাশে এসে বসে পড়ে রিও, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সন্ধ্যার। সূক্ষ্ম ভাঁজ পড়ল রিওর কপালে। মেয়েটা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। রিও কিছুক্ষণ সহ্য করল, তারপর আর পারল না। ঠাস করে ঢিল ছুড়ে দিল জলে। মুহূর্তে চমকে ওঠে সন্ধ্যা। চমকে চিল্লিয়ে বলে উঠল, এই কি করলে এটা? যা করেছি বেশ করেছি। তুমি আমাকে ইগনোর করেছো। ডোন্ট কেয়ার মুডে বলে উঠল রিও। সন্ধ্যা ঠোঁট বাঁকিয়ে সামনে তাকায়, বলে উঠল, এটা আমার দোষ না, কিছু মানুষের উপস্থিতি উপেক্ষা করাই বেস্ট অপশন। সন্ধ্যার কথায় রিও অবাক হয় না। সন্ধ্যার কথার ধরন এতদিনে বেশ ভালো করে আয়ত্ত করে ফেলেছে। ম্লান হাসি ফুটে ওঠে ওষ্ঠের কোণে। ও তাই নাকি? তাহলে তুমি এখন ভুল মানুষের পাশে বসে আছো। হ্যাঁ, আমি উঠেই যাচ্ছিলাম। নড়বে না একদম। সন্ধ্যাকে উঠতে বলে গম্ভীর স্বরে বলে ওঠে রিও, কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। সন্ধ্যা থমকে যায়, ভ্রু কুঁচকে তাকায় কিছু পল। হুকুম দিচ্ছ? হ্যাঁ। সন্ধ্যা বিরক্ত হয়ে বসে পড়ে আবার। গমগমে কণ্ঠে বলে উঠল, তুমি আসলেই অসহ্য। জানি, অনেক কষ্টে এই লেভেলে পৌঁছেছে। এবার সন্ধ্যা হেসে ফেলে। সন্ধ্যার হাসি দেখে হাসে রিও নিজেও। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিও। হুট করে রিওর মনে হলো সামনে বসে থাকা মেয়েটা একটু বেশিই সুন্দর। মুখের দাগটাই যেন সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রিওর ঠোঁটের কোণে হাসি প্রতিস্ফুটিত হলো। কিছুক্ষণ দুজনেই চুপ। লেকের জলে আরেকটা ঢেউ আছড়ে পড়ে। আকস্মিক সন্ধ্যা বলে উঠল, তুমি খুব ডিস্টার্বিং। আর তুমি খুব ইন্টারেস্টিং। সূর্যের মিটিমিটি আলোক রশ্মি ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। একগুচ্ছ রশ্মি উইন্ডো গলিয়ে এসে ছুঁয়ে দিচ্ছে সন্ধ্যার ঘুমন্ত মায়াবী মুখশ্রী। আখিদয় কুঁচকে ফেলে সন্ধ্যা। গায়ে জড়ানো কম্বলটা খানিকটা টেনে পাশ ফিরে গেল। কানাডায় দিনে হালকা উষ্ণতা থাকলেও রাত আর ভোরের দিকে শীত অনুভব হয় প্রচন্ডভাবে। লম্বা কেশ পিঠময় ছড়িয়ে আছে। হঠাৎ ভ্রু কুঁচকে যায় সন্ধ্যার। অস্বস্তির মতো কিছু একটা মনে পড়ছে, কিন্তু চোখ খুলবার শক্তি পাচ্ছে না। কর্ণে এসে বাড়ি খায় কারো ডাক। এই 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 ইনা, উঠবে না? সন্ধ্যা নড়ে চড়ে ওঠে। চোখ কচলাতে কচলাতে বিড়বিড় করল, কি হয়েছে? ডিস্টার্ব করো না ফ্লুজি, আমার ঘুম পূরণ হয়নি। সন্ধ্যাকে ঠেলে উঠে বসায় ফ্লুজি। হাত দুটো কোমরে ঠেকিয়ে দাঁড়ায়। চোখে স্পষ্ট কৌতূহল আর সন্দেহ। তুমি সারা রাত কই ছিলে বলো তো? এই প্রশ্নে পুরোপুরি ঘুম ভেঙে যায় সন্ধ্যার। চোখ দুটো বড় হয়ে যায় মুহূর্তেই। ফ্লুজি কি কোনোভাবে তাকে দেখে ফেলেছে যাওয়ার সময়? কিছুটা চমকে প্রশ্ন করে, মানে রাতে ঘুম ভাঙায় আমি তোকে পাইনি। বারান্দার দরজাও খোলা ছিল। সত্যি করে বলো, কোথায় ছিলে? মুহূর্তে বুকের ভেতরে ধক করে ওঠে সন্ধ্যার। মাথার ভেতর রাতের একের পর এক দৃশ্য ভেসে ওঠে। মধ্যরাতের পরে হোস্টেলে ফিরে এসেছিল সে। রিওই পৌঁছে দিয়েছিল। তখন কেউ আবার দেখে ফেলেনি তো? শুকনো ঢোক গিল সন্ধ্যা। আমতা আমতা করে বলে উঠল, আমি আমি তো। কথা আটকে যায় সন্ধ্যার। নিজে নিজের প্রতি অবাক হয়। সে এমন তোতলাচ্ছে কেন? ফ্লুজি ভ্রু তুলে তাকিয়ে থাকে। বলে উঠল,
তুমি তো কি সন্ধ্যা চমকে উঠে হঠাৎ, গলার স্বর একটু বেশি উঁচু হয়ে যায়। না, কোথাও যাইনি, মানে গিয়েছিলাম একটু হাঁটতে। নিজের কথাতেই যেন নিজেই থমকে যায় সে। হাঁটতে, তাও রাত 3টায়? ফ্রুজি চোখ ছোট করে তাকায়, ঠোঁটের কোণে সন্দিহান কণ্ঠে আওড়ায়। হাঁটতে, তাও আবার বারান্দা দিয়ে? সন্ধ্যা চুপ, এবার আর কথা খুঁজে পায় না। ফ্লুজি দীর্ঘশ্বাস ফেলে বিছানার ধারে বসে পড়ে। দেখো সন্ধ্যা, আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি। কিছু হলে কিন্তু ঝামেলা হবে। হোস্টেল অথরিটি জানলে? ফ্রুজি, ফ্লুজিকে থামিয়ে নিচু স্বরে বলে ওঠে সন্ধ্যা। পুনরায় মিনমিন করে বলে উঠল, আর প্রশ্ন করো না প্লিজ। ফ্লুজি কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায়, বলে উঠল, এখন চুপ হলাম, কিন্তু পরে বলতে হবে কিন্তু। লনে বসে সকলে প্ল্যানে বিজি। সব থেকে বেশি এক্সাইটেড লুসিকা। সে পারলে এখনই চলে যেত। কি কি করবে, কি শপিং করবে, এইসব নিয়ে বকবক করে চলেছে সে। তবে সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই সন্ধ্যার। সে ডুবে আছে আপন ভাবনায়। পড়ালেখা, থাকা, খাওয়া সব মিলে একটা মোটা অঙ্কের খরচ হয় তার পেছনে। তার মধ্যে আবার বাড়তি খরচ তো আছেই। বাবার থেকে এত টাকা নিতেও আত্মসম্মানে বাধে। একটা পার্ট টাইম জব হলে মন্দ হতো না। ট্যুরের পরে একটা জবের সন্ধান করবে, অন্তত যেন নিজের খরচটা চালানো যায়। আকস্মিক ধাক্কা খেয়ে ভাবনা চূর্ণ হয় সন্ধ্যার। পাশ থেকে এমিলি বলে উঠল, কোথায় হারালে? তোমাকে কখন থেকে ডাকছি। ও সরি, আসলে একটু অনুষ্ক ছিলাম। তাদের কথার মাঝে লুসিকা বাম হাতে ঢুকিয়ে বলে উঠল, ইনা, তোমার কোনো প্ল্যানিং নেই ট্যুর নিয়ে? থাকলে বলো বলো। কিছুটা জোর করে হাসলো সন্ধ্যা, নিচু স্বরে বলে উঠল, আমার অমন কোনো প্ল্যানিং নেই লুসি, তোমরা প্ল্যান করো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। লন পেরিয়ে বিল্ডিং এ প্রবেশ করে সন্ধ্যা। ওয়াশরুমের দিকটা একটু নিরিবিলি, মানুষ চলাচল নেই বললেই চলে। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে ভালো করে পানি ছিটিয়ে নেয় সন্ধ্যা। অকস্মাৎ আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে এক মুহূর্তেই থমকে দাঁড়ায় সে। এই কয়েক মাসের চেহারায় অনেকটাই পরিবর্তন এসেছে। উজ্জ্বলতা একটু বেড়েছে কি হয়তো। হুট করেই মনে পড়ে যায় এয়ারপোর্টের সময়টা। তখন আয়নায় ছিল একটা বিষণ্ণতায় মোড়ানো চেহারা, চোখের নিচে মোটা কালোর আবরণ, অনুজ্জ্বল হতাশায় নুরে পড়া একটা মেয়ে। কিন্তু আজ আকাশ পাতাল পার্থক্য। কল বন্ধ করে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে দরজার বাইরে পায়ের শব্দ কানে আসে। সন্ধ্যা দরজা ঠেলে বের হতেই সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এভাকে। একদম করিডোরের মাঝখানে, যেন ইচ্ছে করে পথ আটকে দাঁড়িয়েছে। সন্ধ্যা মুখে কোনো প্রতিক্রিয়া দেখায় না, পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই কর্ণে এসে বাড়ি খায় এভার কণ্ঠস্বর। জানো সন্ধ্যা, তোমাকে দেখলে আমার বেশ অবাক লাগে। সন্ধ্যা মুখ ঘুরিয়ে তাকায়। এভা যে তাকে পছন্দ করে না সে এটা খুব ভালো করেই জানে। নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, কেন? এবার হাসি আরো চওড়া হয়, চোখ নেমে আসে সন্ধ্যার মুখের দাগটার দিকে। তাচ্ছিল্য করে বলে উঠল, এই দাগ নিয়েও মানুষ এত কনফিডেন্ট হতে পারে, দেখে সত্যি ইন্টারেস্টিং লাগে। তার উপর আবার এই চেহারা নিয়ে ক্লাসের সব থেকে সুন্দর ছেলেটাকে পটাতে চাচ্ছ, অবাক লাগবে না? সন্ধ্যার মুখশ্রী কঠিন হয়ে যায়। এভা আরো এক ধাপ কাছে আসে, চোখ বুলিয়ে নেয় সন্ধ্যার পোশাকের দিকে, পুনরায় বলে ওঠে, একটা ফরেনার আনকালচারেড মেয়ে হয়ে রিওর দিকে নজর দিচ্ছ? ইউ আর রিয়েলি ট্রাইং টু বি নোটিসড, রাইট? সন্ধ্যা একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখে আর মুখে কোনো অস্থিরতা নেই, বরং অদ্ভুত এক স্থিরতা। ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটে ওঠে সন্ধ্যার। এক পা এগিয়ে এভার খুব কাছাকাছি দাঁড়ায়, চোখ তুলে সরাসরি তাকায় এভার পানে। শান্ত দৃঢ় কণ্ঠে বলে উঠল, কনফিডেন্ট হতে পারাটা দোষের না কি এভা? আর রইলো দাগের কথা, আমার তো শুধু মুখে দাগ, আর তোমার তো পুরো ভেতরটাই দাগে ভরা। মানুষের সাথে কেমন আচরণ করা উচিত সেটাই তো জানো না তুমি। হেই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কিছুই তো বললাম না, এখনই এভাবে রেগে যাচ্ছ? পরের বার কিছু বলতে আসলে না আমিও ছেড়ে কথা বলবো না বলে দিলাম। কথাটুকু বলে হন হন করে দরজায় প্রস্থার করে সন্ধ্যা। এভা মুহূর্তে রাগে ফেটে পড়ে, পা দিয়ে মেঝেতে আঘাত করে চিল্লিয়ে বলে ওঠে, ইউ ব্লাডি বিচ! আমার সাথে লাগতে আসো, এর ফল খুব খারাপভাবে ফেরত দেব বলে দিলাম।
সন্ধ্যা লন পেরিয়ে গেট অব্দি পৌঁছাতেই সামনে এসে হাজির হয় রিও। চক্ষুদয় তুলে রিওকে একবার পরখ করে নিল। পরনে হাফ প্যান্ট আর সাদা টি শার্ট, আর এক কাঁধে ব্যাগ ঝুলানো। হাফ প্যান্ট পরার দরুন থপথপে লোমশ পা যুগল উন্মুক্ত হয়ে আছে। সেদিকে তাকিয়ে থমথম খেয়ে গেল সন্ধ্যা। এই ছেলে এমন অদ্ভুত বেশে চলে এসেছে। চুল পুরো এলোমেলো, চোখে ঘুম ঘুম ভাব রিওর। কোনো মতে অল্প একটু চোখ মেলে বলে উঠল, হেই শান্ডা, গুড মর্নিং। দ্যাট বাল মর্নিং। বাল মানে কি শান্ডা? তৎক্ষণাৎ পদচারণ থেমে যায় সন্ধ্যার। এবার নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। এখানে এসে একটা কিছু বলেও শান্তি পায় না। সবাই বাংলা শব্দগুলোর ইজ্জত মেরে দেয়। শেষমেশ এই বিখ্যাত গালিটাকেও ছাড় দিল না। সন্ধ্যার আগে দুঃখে চিল্লিয়ে বাংলায় বলে উঠল, বাল মানে আমার মাথা, তোর মাথা, বালের মাথা। সন্ধ্যার চিৎকারে আশেপাশে দু একজন ঘাড় ঘুরিয়ে তাকালেও সে তোয়াক্কা করল না। রিও একটু থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। তারপরে হালকা হেসে মাথা চুলকে বলল, ওকে ওকে, সরি, রাগ করো না শান্ডা। চুপ, একদম কথা বলবে না তুমি আমার সাথে। দাঁতে দাঁত চেপে বলে উঠল সন্ধ্যা। আর কথা বাড়ালো না, হন হন করে হাঁটতে থাকে। রিও একটু দূরে থেকে পিছু নেয়। ইউনিভার্সিটির পেছনের এই জায়গাটা একটু বেশি সুন্দর। সারি সারি চেরি ব্লসম ট্রি, গোলাপি আর সাদা ফুলে ভরা। হালকা বাতাসে ফুল ঝরে পড়ছে। মাটির উপরে ফুলের পাপড়িতে গোলাপি কার্পেটের মতো আস্তরণ হয়ে আছে। এই দৃশ্যে সন্ধ্যার রাগ কমে এলো। রিও হঠাৎ থেমে যায়। ঘুমে পা ভেঙে আসছে। কাঁধের ব্যাগটা একটু নামিয়ে এলোমেলো ভাবে পাশে রাখা বেঞ্চটার দিকে ইশারা করে বলে উঠল, একটু বসবে শান্ডা? আবার কি হয়েছে? বিরক্ত স্বরে প্রশ্ন করে সন্ধ্যা। রিও কপালে হাত চেপে ধরল। চোখ দুটো সত্যি লালচে, ক্লান্ত। গলার স্বর আগের মতো ফিচেল না, খানিকটা চাপা। ক্লান্ত স্বরে বলে উঠল, মাথাটা খুব ব্যথা করছে, সারা রাত ঘুম হয়নি, প্লিজ 5 মিনিট। সন্ধ্যা থেমে তাকায়। এতক্ষণ রাগে খেয়াল করেনি। দৃষ্টি ফিরিয়ে তাকালো রিওর পানে। রিওর মুখটা ফ্যাকাশে হয়ে আছে, চক্ষুদয় রক্তিম। মায়া হয় সন্ধ্যার, তাও কণ্ঠস্বর গম্ভীর করে বলে ওঠে, শুধু 5 মিনিটই, কিন্তু এরপর উঠবে। রিও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেঞ্চে বসে পড়ে তৎক্ষণাৎ। পিঠটা হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। খানিকটা দূরত্ব রেখে সন্ধ্যাও বসে পড়ে। চেরি ব্লসমের ঝরা ফুল দুজনকে ছুঁয়ে যায়। হালকা বাতাসে পাপড়ি উড়ে এসে পড়ে রিওর কাঁধে। রিও চোখ বন্ধ করেই বসে আছে। কপালের ভাঁজ ধীরে ধীরে ঢিলে হয়। মাথায় হেলান দেওয়া অবস্থায় হঠাৎই একটু কাত হয়ে পড়ে। মাথা এসে ঠেকে সন্ধ্যার কাঁধে। সন্ধ্যা চমকে উঠে সরে যেতে উদ্ধত হয়। এই, ঠিক করে বসো। একটু একটু থাক না এভাবে। কণ্ঠে কোনো প্রকার দুষ্টুমি নেই, আছে নিখাত ক্লান্তি। সন্ধ্যার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দেয়। চুপ করে থাকে কিছু মুহূর্ত। কয়েক সেকেন্ড পর রিও নেত্রপল্লব ঝাঁকিয়ে তাকায় সন্ধ্যার পানে। মেয়েটা কপাল কুঁচকে বসে আছে। রিও একটু হাসে। শান্ডা, কি? একটা আবদার করি? না। সাথে সাথে জবাব দেয় সন্ধ্যা। কিন্তু রিওর কি, সে সেসবের ধারণা দিলেই বলে উঠল, আচ্ছা করি। মাথাটা তোমার করে রাখি, শুধু 5 মিনিট, এর বেশি না। সন্ধ্যা হতবম্ব, হতবাক। এই ছেলে কি শুরু করলো? কিছু বলবে এর পূর্বেই রিও অসহায় কণ্ঠে বলে উঠল, প্লিজ। কিছুটা ঢোক গিলে সন্ধ্যা। ভেতরটা ধক করে ওঠে তৎক্ষণাৎ। চোখ নামিয়ে নেয়। কয়েক সেকেন্ড কেটে যায় নীরবতায়। তারপর নিঃশব্দে বেঞ্চের উপরে নিজের ওড়নাটা ঠিক করে নেয় সন্ধ্যা। খুব ধীরে বলে উঠল, শুধু মাথা রাখবে, আর একটু নড়াচড়া করলে উঠিয়ে দেবো বলে দিলাম। মুহূর্তে রিওর আখিদয় চকচক করে ওঠে। আর দেরি না করে খুব সাবধানে সে সন্ধ্যার কোলে মাথা রাখে। মাথা রাখতেই গভীর একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে তার বুক থেকে। ওপরের দিকে নিঃশ্বাস আটকে বসে সন্ধ্যা। এই প্রথম কেমন অদ্ভুত অনুভব হচ্ছে তার। হৃদস্পন্দনের গতিও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালায়। রিও চোখ বন্ধ করেই মৃদু হাসে। বিড়বিড় করে বলে উঠল, এই 5 মিনিট সারা জীবনের জন্য হলে মন্দ হতো না। কোলাহল মুক্ত পরিবেশ। চারিদিকে মৃদু মৃদু বাতাস বয়ে চলছে অনবরত। চেরি ব্লসমের পাপড়ি ধীরে ধীরে ঝরে পড়ছে মাটিতে। বাতাসে হালকা মিষ্টি ঘ্রাণ।
সন্ধ্যা মনোযোগ দিয়ে দেখে চলেছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে। রিওর মাথা তখন সন্ধ্যার কোলে। রিওর নিঃশ্বাস ধীরে হয়ে এসেছে। এতক্ষণে সে গভীর ঘুমে ঢলে পড়েছে। গভীর ঘুম দেখে সন্ধ্যার আর জাগাতে ইচ্ছে করেনি। আকস্মিক সন্ধ্যার নজর গিয়ে ঠেকে রিওর ওপর। এ প্রথম সে গভীর মনোযোগ দিয়ে রিওকে পর্যবেক্ষণ করে। ছেলেটা দেখতে অসম্ভব সুন্দর। শুভ্র বর্ণের কানাডিয়ান, অনেকের মুখের আদল সুন্দর না হলেও রিওর সেদিক দিয়ে ব্যতিক্রম। হঠাৎ সন্ধ্যার নজর আটকায় রিওর থুতনিতে থাকা লাল তিলটার দিকে। এক নজরে তাকিয়ে নজর সরিয়ে ফেলে সন্ধ্যা। পুনরায় মনোযোগী হলো রিওতে। অদ্ভুত অনুভূতির সঞ্চার হলো সন্ধ্যার মন পাজরে। হৃৎপিণ্ড নামক যন্ত্রটাও প্রচন্ড গতিতে ছুটছে। রিওর মুখশ্রীতে বারংবার আখিদয় আটকে যাচ্ছে সন্ধ্যার। নিদ্রা আচ্ছন্ন রিও জানতেও পারল না কেউ একজন গভীর দৃষ্টিতে খুব করে তাকে পর্যবেক্ষণ করছে। সন্ধ্যার নির্নিমেষ দৃষ্টি রিওর দিকে স্থির থাকে। অকস্মাৎ সন্ধ্যার মনে রিওর চুলগুলো একটুখানি ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জাগে। বেহায়াপনা করে হাত এগিয়ে নিয়ে যায় চুলের অতি নিকটে। পরক্ষণে দ্রুত গতিতে হাত সরিয়ে ফেলে। নিজের কাজে নিজে হকচকালো। এতক্ষণ কি করছিল ভাবতেই শিউরে ওঠে সন্ধ্যা। লজ্জায় রক্তিম হয়ে ওঠে কপোলদ্বয়। ছিছি করে ধিক্কার জানায় নিজেকে। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে উঠল, কি সব করছিলি সন্ধ্যা? ছি, এই মানুষটা তোর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। তার প্রতি এমন আচরণ, এমন অনুভূতি পাপ ব্যতীত আর কিছুই না। হৃৎপিণ্ডের অস্বাভাবিক ওঠানামাকে শান্ত করতে বুকে হাত চেপে ধরে। ধুক ধুক শব্দ করছে বুকটা। বড় একটা শ্বাস টেনে নিজেকে কিছুটা স্বাভাবিক করে নেয়। না, এবার রিওকে জাগানো উচিত। সূক্ষ্ম একটা ঢোক গিলে ধীর কণ্ঠে রিওকে ডাকতে শুরু করে। ধীর সুস্থে নেত্র পল্লব মেলে চাইল রিও। চক্ষুদয় তখনও রক্তিম। ঘুম পূরণ হয়নি। চোখ মেলতেই সম্মুখে ভেসে উঠল সন্ধ্যার মুখশ্রী। সেদিকে তাকিয়ে স্মিত হাসল রিও। পরক্ষণে চোখ কচলে উঠে বসলো। রিও উঠে বসতেই কোল থেকে ভার সরে যায় সন্ধ্যার। অজান্তেই একটা হালকা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে সন্ধ্যার বুক চিরে। রিও চোখ কচলাতে কচলাতে হাই তুলে বলে উঠল, ও গড, এই ঘুমটা দরকার ছিল। নিজের অস্বস্তিকে আড়াল করে স্বাভাবিক হয় সন্ধ্যা। গমগমে কণ্ঠে বলে উঠল, হয়েছে, এবার দূরে সরো। রিও মুহূর্তে সরে যায়। উঠে দাঁড়িয়ে ব্যাগটা কাঁধে তুলে নেয়। হুট করে ঝুঁকে আসে সন্ধ্যার দিকে। সন্ধ্যা থমকালো। রিও ঝুঁকেই সন্ধ্যার উদ্দেশ্যে বলে উঠল, থ্যাঙ্কস শান্তা। কি ব্যাপার শান্তা, আমি কি ঘুমের মধ্যে নাক ডেকেছি নাকি? তোমার মুখটা এমন কেন? সন্ধ্যা তৎক্ষণাৎ ভড়কে গেল। ললাটে সূক্ষ্ম ভাঁজ পড়ল। রিওর কথাটা মস্তিষ্কে পৌঁছাতে ভ্রু কুঁচকে চাইল। পরক্ষণে বিরক্ত হওয়ার ভান করে বলে উঠল, তোমার মুখটা কি কিছুক্ষণের জন্য বন্ধ হয় না রিয়া? ননস্টপ চলতেই থাকে, অদ্ভুত। রিও হেসে ফেলে। ঠোঁটের কোণে সেই চিরচেনা দুষ্ট হাসি। বলে উঠল, তুমি চাইলে ইউনিক উপায়ে আমার মুখ বন্ধ করতে পারো শান্তা, লাইক ওই দিনের রাস্তায় দাঁড়ানো কাপলদের। কথাটুকু শেষ করার পূর্বে রিওর কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে আসে আউট শব্দটি। ধুম করে রিওর বুকে কিল বসিয়ে দিয়েছে সন্ধ্যা। প্রচন্ড ভাবে রেগে গেছে সন্ধ্যা। রাগে শরীর জ্বলছে। এই ছেলেটা অতিরিক্ত বাজে কথা বলে। রাগে বলে উঠল, আজে বাজে কথা কম বলবে রিও। এসব কথাবার্তা আমার একদমই পছন্দ না কিন্তু। রিও হাত দুটো তুলে আত্মসমর্পণের ভঙ্গি করে বলে উঠল, ওকে ওকে, রিল্যাক্স, আমি তো শুধু মজা করছিলাম। এই মজাটাই তোমার সমস্যা। দাঁতে দাঁত চেপে বলে উঠল সন্ধ্যা। রিও আর কিছু বলে না। হঠাৎ পকেট থেকে একটা ছোট চকলেট বের করে সন্ধ্যার দিকে এগিয়ে দেয়। মৃদুস্বরে বলে উঠল, ট্যুরের অ্যাডভান্স ট্রিট আর রাগ কমানোর জন্য। সন্ধ্যা তাকায়, চকলেট নেয় না। ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলে উঠল, আমি বাচ্চা নাকি? বাচ্চা না, তবে মুহূর্তে ঠোঁটের করে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। একদম পিছিয়ে বলে উঠল, রাগলে নাক দিয়ে সর্দি পরে বাচ্চাদের মতো লাগে। সন্ধ্যা কিছু মুহূর্ত বোঝার চেষ্টা করলো। যখন বুঝলো ততক্ষণে রিও দৌড়। আকস্মিক ঘাড় ঘুরে চিৎকার করে বলে উঠল, কালকে ভোরে ট্যুরের বাস ইউনিভার্সিটিতে থাকবে, চলে এসো শান্তা। দ্বিপ্রহর কাটিয়ে প্রকৃতি আধারে সেজে উঠেছে। রাত নেমে এসেছে পুরো কানাডা জুড়ে। হোস্টেলের পুরো করিডোর আলোয় আলোকিত। কোথাও কারো হাসির শব্দ, কোথাও ফিসফাস। সন্ধ্যা বিছানায় আধা শোয়া হয়ে মোবাইল স্ক্রোল করছিল, কিন্তু মনটা স্ক্রিনে আটকে নেই। বারবারই ভেসে উঠছে রিওর সাথে কাটানো সেই মুহূর্তগুলো। মাথায় চাপড় দিয়ে ভাবনাদের দূর করার চেষ্টা চালায় সন্ধ্যা। ঠিক তখনই দরজা খুলে ঢোকে ফ্লুজি আর অ্যাশলি। ও মাই গড, আমি মরতে বসেছি আজ।
ফ্লুজি জুতো ছুঁড়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। অ্যাশলি চুলে হাত বুলিয়ে হেসে বলে উঠল, তুমি আগ বাড়িয়ে কেন কাজ করতে গেলে? আগুনে পুড়ে গেলে কি হতো জানোই না? কিছুদিন আগেও ফ্রোজি রান্না করতে গিয়ে পুড়তে বসেছিল। কথাটুকু বলে হেসে ওঠে অ্যাশলি। সন্ধ্যা হাসার চেষ্টা করে, আধখানা হাসি। অ্যাশলির চোখ এড়ায় না ব্যাপারটা। চেয়ার টেনে বসে পড়ে সন্ধ্যার সামনে, কৌতূহলী স্বরে বলে উঠল, তুমি আজ অদ্ভুত চুপচাপ, কিছু কি হয়েছে? না, তেমন কিছুই না। দৃষ্টি নামিয়ে নেয় সন্ধ্যা। ফ্লুজি পাশ ফিরে তাকায়, বলে উঠল, এই তেমন কিছু না, মানেই কিন্তু অনেক কিছু। সন্ধ্যা কিছু বলে না, মোবাইলটা উল্টে টেবিলে রাখে। একটু থেমে বলে ওঠে, কাল ইউনিভার্সিটি থেকে ট্যুর আছে 3 দিনের। ফ্লুজি চক্ষুদয় বড় বড় করে তাকায়, শোয়া থেকে উঠে বলে উঠল, তুমি যাচ্ছ? হুম। যাও, ঘুরলে মন ফ্রেশ থাকে। সন্ধ্যা কথা বাড়ায় না, চোখ ঘুরিয়ে জানালার দিকে তাকায়। বাইরে অন্ধকার, হালকা বাতাসে পর্দাগুলো নড়ছে। আকস্মিক ফ্লুজি বলে উঠল, নিচে সবাই মিলে নুডলস বানাচ্ছে, চলো সেখানে যাই। না, সন্ধ্যা একটু ভেবে মাথা নেড়ে বলে ওঠে, আচ্ছা। রাত বাড়ার সাথে সাথে হোস্টেলটা ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো। বাইরে জানালার কাছে শহরের আলো ঝিলমিল করছে। দূরে কোথাও গাড়ির শব্দ, আবার হালকা বাতাসে গাছের পাতার মরমর। ব্যাগ গুছিয়ে চেন বন্ধ করে বিছানার পাশে রেখে দেয় সন্ধ্যা। লাইট নিভিয়ে শুয়ে পড়ে। মোটামুটি রাত হয়েছে বলা যায়। চোখ বন্ধ করতেই দিনের সব দৃশ্য একে একে ভেসে ওঠে। চেরি ব্লসম, রিওর ঘুমন্ত মুখ, দুষ্ট হাসি, অদ্ভুত অস্বস্তি। সন্ধ্যা চোখ খিচে ঘুমানোর চেষ্টা করে, মাথার সব ভাবনাকে ঠেলে দূরে সরিয়ে দেয় মুহূর্তে।